विनाशाय दीपज्योति नमोस्तुते दीपज्योति हरतुम हे पापम दीपज्योति नमोस्तुते ओम शांति 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 जय हरि। এই মহাসম্মেলনের প্রধান অতিথি সারা বাংলাদেশের আইকন, সারা বাংলাদেশের জাগরিত মুখ, বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান সাহেব। সমস্ত মা বোনদের বলবো উলুধ্বনি দিয়ে স্বাগত জানাতে। সবাই উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, উলুধ্বনি দিয়ে আজকে বাংলার মহানায়ককে স্বাগত জানান। আজ আপনারা বাংলার মহানায়ককে আপনাদের সামনে পেয়েছেন। আজকের এই মহাসমাবেশের মাননীয় প্রধান অতিথিকে সবাই উলুধ্বনি দিয়ে স্বাগত জানান। সম্মানিত সুধী, আমাদের অসমাপ্ত বক্তব্য প্রদান করার জন্য মাননীয় শ্রী গোবিন্দ পরামানিক মহোদয়কে অনুরোধ রাখছি। বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক মহানায়ক তারেক রহমান মহোদয় আজকে এখন আমাদের সামনে আছেন। তো এই অবস্থায় আমি সংক্ষেপে বক্তব্য দিচ্ছি, কারণ আমাদের অনেক বক্তব্য অনেকে দিবেন। তো আওয়ামী লীগ আমাদেরকে সেই 1954 সাল থেকে আমাদেরকে বঞ্চনা করেছে, আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে আওয়ামী লীগ। রমনা কালী মন্দির ভেঙেছে আওয়ামী লীগ। সারা বাংলাদেশে যতগুলো হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা হয়েছে প্রত্যেকের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু দোষটা পেয়েছে বিএনপির উপরে। আমরা সেই বিষয়গুলো আমরা জানি এবং আমরা চাইব আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরে এই আওয়ামী লীগের যে কুকীর্তি, সেই কুকীর্তি যারা করেছে সেইগুলোর বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে। এবং আজকে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট কর্তৃক আয়োজিত যে সম্মেলন, সেই সম্মেলন নেতৃবৃন্দর যে আকাঙ্ক্ষা, যে আশা, যে সকল সম্প্রদায়, যেহেতু আমরা গত 50 বছরের বেশি সময় প্রতিনিধিত্বহীন ছিলাম, আমাদের হিন্দু সম্প্রদায় সহ মতুয়া সহ অন্যান্য সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব যাতে পার্লামেন্টে নিশ্চিত থাকে, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ শ্রী গোবিন্দ চন্দ্র পরামানিক মহাশয়কে। সম্মানিত সুধী, মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট কর্তৃক আয়োজিত এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি, হিন্দু কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাবু বিজন কান্তি সরকার। আজকের এই হিন্দু ধর্মীয় প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য জাতীয় এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়াগণ, আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলবো। আজকে একটা বিশেষ দিন। এই হিন্দু প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথি পেয়েছি আমরা আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের সবচেয়ে বড় দলের যিনি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে। বাংলাদেশের প্রতি অঞ্চলে প্রত্যেক জায়গায় একটা কথা শোনা যাচ্ছে যে সামনে সরকার তারেক রহমান সাহেবের সরকার, সামনে সরকার বিএনপি সরকার, সামনে নির্বাচন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে আমরা জেনেছি। আবার পাশাপাশি নির্বাচনকে ভণ্ডুল করার জন্য কুচক্রী মহলের উদ্যোগও আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে একটা দেশ কখনো সুষ্ঠুভাবে চলে না যদি নির্বাচন না হয়। নির্বাচন করে নাই বলেই শেখ হাসিনাকে নির্মমভাবে বিদায় নিতে হয়েছে, খারাপভাবে দেশ চালানোর জন্য তাকে বিদায় নিতে হয়েছে। আমাদের অনেকেই, বিশেষ করে হিন্দুদের অনেকেই আমরা একসময় শেখ হাসিনার সমর্থক ছিলাম।
কিন্তু নির্মমভাবে আমাদেরকে প্রতারিত করে উনি চলে গেছেন দেশ ছেড়ে। তার দলের মানুষদেরকে উনি বিপদে ফেলে গেছেন বলে আমি মনে করি। আজকে সারা দেশে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, সনাতন সম্প্রদায়ের মানুষ এবং ধর্মীয় যারা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতলী জনগোষ্ঠী, আমাদের নেতা বলেন যে সব ধরনের মানুষের নিয়ে উনি একটা দেশ গড়বেন, উনি একটা রেইনবো জাতি গড়বেন। সেই জন্য 31 দফা দিয়েছেন। সেই 31 দফা আপনারা পড়েছেন, আমরা অনেকে জানি। যদি এখনো পড়ে না থাকে আমাদের পড়ে নেওয়া উচিত। সেখানে আমরা আমাদের আশ্রয় খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারি। এবং আজকে এই যে হিন্দু সম্প্রদায় যে দিকভ্রান্ত অবস্থায় আমরা বিভিন্নভাবে আছি, আজকের এই অনুষ্ঠানে আমি বিশ্বাস করি যে হিন্দু সম্প্রদায়ের যে সকল সংগঠনগুলি আছে তাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানের সামনে আপনারা আজকে উপস্থিত আছেন। আজকে তার কাছ থেকে শুনবেন উনি কি বলেন। জাতীয় নেতৃবৃন্দ সামনে ক্ষমতায় গেলে কি করবেন আপনাদের জন্য, আপনারা সেটা শুনবেন। এবং যদি সেইখানে দেখেন যে আপনাদের আশ্রয় পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের সেটা গ্রহণ করা সঠিক হবে বলে আমি মনে করি। এবং আমরা চাইব যে সামনের নির্বাচনে আগে আমরা যাই করেছি, এখন যেহেতু একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আমাদের আর বিকল্প কিছু আছে বলে আমাদের মনে হয় না। কাজেই এই দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে নির্বাচন হবে, তিনি যেভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার দল করবে, তার জোট করবে এবং সমস্ত মানুষকে নিয়ে যেভাবে নির্বাচনে দাঁড়াবেন, আমরা যেন তার সাথে সামিল হতে পারি, আমি আপনাদেরকে এই আহ্বান জানাবো। আরেকটা কথা বলতে চাই, আমি সনাতন ধর্মের মানুষ হিসাবে আমাদের সামনে কিন্তু খারাপ অনেক নজিরও আছে, কষ্ট পাবেন না। আমি বলতে চাই, আমাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশি জাতীয়তাবাদী ধারণা আমাদেরকে দিয়েছেন, ইনি কিন্তু ওরাকান্দি গিয়েছেন তার হানা ভোটের আগে। আপনারা মনে করতে পারেন সেই পুরনো সময়ে তিনি থেকেছেন ওরাকান্দিতে। পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গিয়েছেন, আপনাদের সাথে ছিলেন এবং আপনারা তার সাথে কাজ করেছেন। এই আপনারা যারা আজকে বলছেন যে আমরা মতুয়া সম্প্রদায় একত্রিত হয়েছি, তাদের সাথে গিয়েছেন, আপনাদের ইতিহাস মনে থাকার কথা। ফলাফল কিন্তু জাতীয়তাবাদী ঘরানার রাজনীতিবিদরা ভালো পায়নি। আজকে আমরা এমন কোন প্রতিশ্রুতি যেন না দেই যে ভবিষ্যতে যেন আমাদের বংশধরকে কেউ বেঈমানের বাচ্চা বলতে না পারে, নিমক হারামের বাচ্চা যেন আমাদেরকে কেউ বলতে না পারে। আজকে দেশ নায়ক তারেক রহমানের সামনে সেইভাবেই আপনারা আপনাদের বক্তব্য দিবেন এবং সেই কথা আপনারা বলবেন। এইটুকু বলে আগামী দিনের যাত্রায় আপনারা সবাই সামিল হবেন, এই কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু ইন্টারাপ্ট করছি। সম্মানিত সভাপতি, আপনার অনুমতিক্রমে একটু বলতে চাইছি, বিশেষ করে যারা বক্তব্য রাখবেন এবং যারা উপস্থিত আছেন, উপস্থিতবৃন্দ সকলকে, বক্তাবৃন্দ যদি কখনো কোনো কারণে আপনার বক্তব্যের মাঝে আমার নাম ব্যবহার করেন, দয়া করে কোনো বিশেষণ ব্যবহার করবেন না। বিষয়টি খুবই এম্বারেসিং। দয়া করে আমার নামের সাথে কোনো বিশেষণ ব্যবহার করবেন না। আমি সভাপতির মাধ্যমে এই অনুরোধটুকু রাখতে চাইছি সবার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার আদেশ শিরোধার্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী, আমাকে দিতে ভুল করেছিল, সরি, আমি এজন্য দুঃখিত। সাবেক মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। আজকে এই সভার সভাপতি, উপস্থিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত মতুয়া সম্প্রদায়ের এবং সনাতনী সম্প্রদায়ের আমার ভাই ও বোনেরা,
সবাইকে আমার অভিনন্দন রইল। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটা কথা বলেই বক্তব্য শেষ করব। সেটা হলো আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে কোনো সম্প্রদায়, কোনো ধর্মের লোক সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ না, এই জন্যই উনি বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন। সুতরাং আমরা মনে করি আপনারা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি, এখানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ বলে কিছু নাই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছিল যে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মনে প্রাণে বিশ্বাস করত বাংলাদেশ একটি রংধনু রাষ্ট্র হবে, যে রংধনুতে যে রংগুলো থাকে, বাংলাদেশে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জ্ঞাতি গোষ্ঠীর মানুষ বসবাস করে, এই সবাই মিলেই হচ্ছে বাংলাদেশি, আর বাংলাদেশ একটা রংধনু, রেইনবো। ওনার এই মন্ত্রে আমরা দীক্ষিত এবং আমরা মনে করি আজকে যে আমরা পথযাত্রা শুরু করলাম, এই যাত্রায় আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের যে মূল মন্ত্র রংধনু রাষ্ট্র, সেই রংধনু রাষ্ট্র রূপান্তরিত করতে পারবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, উপস্থিত বিশেষ অতিথি বৃন্দ, নেতৃবৃন্দ এবং মতুয়া সম্প্রদায়ের ভাই বোনেরা, সকলকে সালাম এবং নমস্কার। আমি দুটো কথা বলে শেষ করছি। একটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে যে কতগুলি গোষ্ঠী পিছিয়ে আছে, তার মধ্যে মতুয়া সম্প্রদায়ের আমার ভাই বোনেরা, তারা আরেকটা পিছিয়ে পড়া সম্প্রদায়। এবং এই ব্যাপারে আমি এটাই শুধু বলতে চাই যে বাংলাদেশের সামনে একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদের সামনে একটি বড় আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। এটাকে আমরা পরিপূর্ণভাবে এই সুযোগটা ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে যারা পিছিয়ে পড়া গোষ্ঠীগুলি আছে, তার মধ্যে মতুয়া সম্প্রদায় একটি। আমরা চাই আগামীর বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে পিছিয়ে পড়া মানুষগুলোকে তারা যাতে রাষ্ট্রের রাজনীতিতে, অর্থনীতিতে এবং সমাজে সমানভাবে অংশগ্রহণ করতে পারে, এই একটা সুযোগ আমাদের হাতে এসেছে। আপনাদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে এবং সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি চিরতরে বিদায় করতে হবে। এই সুযোগ আমরা সকলে মিলে নিতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, এই সুযোগ যে সৃষ্টি হয়েছে একটা বিশাল আন্দোলনের মাধ্যমে, স্বৈরাচারকে বিতাড়নের মাধ্যমে, আমাদের এই সুযোগ হারানো ঠিক হবে না। আমরা সবাই মিলে বাংলাদেশি জাতীয়তাবাদী চিন্তা চেতনায় আগামীতে একটি এমন বাংলাদেশ যেটা প্রত্যাশিত সকলের সমান অধিকার নিয়ে একটা দেশ আমরা গড়তে পারবো। আপনারা এই সুযোগটা হারাবেন না। জনাব তারেক রহমান সাহেব তার পিছিয়ে পড়া গোষ্ঠীগুলোকে রাজনীতিতে এগিয়ে নেওয়ার জন্য, অর্থনীতিতে তাদের ভূমিকা রাখার জন্য, সমাজে সমানভাবে যাতে স্থান পায়, এই বিষয়গুলো কিন্তু তারেক রহমান সাহেবের রাজনীতিতে উঠে এসেছে। সকলকে বাংলাদেশি জাতীয়তাবাদের চিন্তায় চেতনায় বাংলাদেশি নাগরিক হিসাবে একই অধিকার নিয়ে, সমান অধিকার নিয়ে আমরা একটা আগামীর বাংলাদেশের যে সুযোগ আমাদের সামনে এসছে, আমরা সবাই মিলে
সেই সুযোগের সদ্ব্যবহার করব আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ। ডক্টর মঈন খান স্যারকে অনুরোধ রাখছি বক্তব্য রাখার জন্য। সদ্য প্রধান অতিথি জনাব তারেক রহমান, এখানে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির আমার সহকর্মীবৃন্দ এবং আজকে যাদের উদ্দেশ্যে এই সভাটির আয়োজন করা হয়েছে, মতুয়া সমাজ, আমি তাদের সবাইকে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। আজকে একটি কথা আমি উল্লেখ করতে চাই। আপনারা জানেন 2024-এর যে জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলন, আশ্চর্যের কথা হলো আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে সমবেত হয়েছি, যার নাম স্মরণ করার জন্য এখানে এসেছি, হরিচাঁদ ঠাকুর, তিনি কিন্তু আজকে থেকে 165 বছর আগে 1860 সালে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা করেছিলেন। সমাজের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করে তৎকালীন হিন্দু সমাজে যে অবহেলিত, যে সুবিধা বঞ্চিত মানুষেরা ছিল, বৈষ্ণবেরা ছিল, কৃষকেরা ছিল, দলিত সমাজ যারা ছিল, তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি মতুয়া আন্দোলনের সূচনা করেছিলেন। আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে তার নাম স্মরণ করছি। এখানে বলা প্রয়োজন এক অর্থে হরিচাঁদ ঠাকুর ছিলেন একজন বিদ্রোহী। তিনি তৎকালীন যে সমাজ ব্যবস্থা এবং সেখানে যে বর্ণবাদ, সেই বর্ণবাদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং তিনি সকল মানুষ সমান, তাদের পরিচয় তাদের পেশা দিয়ে হয় না, মানুষের পরিচয় মানুষের মনুষ্যত্ব দিয়ে হয়, সেই কথা তিনি প্রচার করেছিলেন। আজকে আসুন আমরা নতুন করে বাংলাদেশের সমাজকে সমতার ভিত্তিতে বৈষম্যবিহীন প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করে নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার গড়ে তুলি বাংলাদেশের মানুষ সুখী ও সমৃদ্ধশালী হোক। সবাইকে ধন্যবাদ। অশেষ প্রতিমন্ত্রী পরম শ্রদ্ধেয় জননেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় মহাশয়। আজকের দিনটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। মানে একটা পরিবর্তনের যে হাওয়া, সব যুগেই আবহাওয়াটা ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে, তারই চিন্তার ফসল আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের সভার প্রধান অতিথি জনাব তারেক রহমান, দলের মহাসচিব সম্মানিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমার সহকর্মী নেতৃবৃন্দ, আপনারা যে বহুজন সমাজ মতুয়া, বিভিন্ন হিন্দু ধর্মের শ্রেণী গোষ্ঠী প্রতিনিধিবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন, এটা কিন্তু প্রথম সভা না, আরো হয়েছে। 1991 সালে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রায় 4 থেকে 5 হাজার লোক সেদিন গোপালগঞ্জে আসছিলেন ঠাকুর পরিবারের নেতৃত্বে। তার নাম পদ্মনাভ ঠাকুর, যার স্ত্রী এখানে বসেছে সুবর্ণা ঠাকুর। তারা সদরঘাট থেকে আজকে যেমন বাদ্যযন্ত্র আনছে, খোলা মাঠ দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে শিল্পকলার নিতে উপস্থিত হয়েছে।
সেদিন তাদের মধ্যে আশা, উত্তেজনা, ভরসা শব্দগুলি শুনছি। কিছুক্ষণ থাকলো, পরে কেন ভাটা পড়লো জানি না। পদ্মনাভ ঠাকুরের সাথে আমার যোগাযোগ আছে, তো এই আওয়ামী আমলের নাই, এর আগ পর্যন্ত ছিল, আসলে দেখা হতো। এখানে একটা নকল ঠাকুর আবির্ভাব হলো কার্তিক গণেশ। তাই ঠাকুর পরিবারের প্রতিনিধিরা হারিয়ে গেল এদের কবলে, তারা বিএনপিতে। শুনতে খারাপ লাগলে ইতিহাস জানা ভালো। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গেলেন শশীকর, যেখানে একটি পরিবার নাই মুসলিম, সেখানে শঙ্খের ধ্বনি, উলুধ্বনি, এটা এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবেগ থামিয়ে রাখতে পারলেন না। তিনি কোনো আয়োজন ছাড়াই থেকে গেলেন, সিকিউরিটি ছাড়াই থেকে গেলেন একটা প্রাথমিক বিদ্যালয়। তার পরবর্তী পর্যায়ে নির্বাচনটা হলো রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি নির্বাচনে যেই কেন্দ্রে একটি মুসলিম ভোট নাই, যাদের আত্মীয়তায় উনি সন্তুষ্ট হইয়া নিজের নিরাপত্তার কথা না ভেবে রাত্রি কাটালেন, ভোট পেলেন 11টি। আজকে মহাসচিব সাহেব আমাকে বলছে, আমি বললাম যোগাযোগটা হলো কেমনে বুঝতেছি না। তাই আমি ভাবলাম চেয়ারম্যান সাহেব যেখানে উপস্থিত থাকবেন, নিশ্চয়ই এটার তো গুরুত্ব আলাদা আছে। আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না, আপনাদের যে চেতনা বোধ, এই চেতনা বোধ যেন ক্ষণিকের জন্য না হয়ে এটা দীর্ঘস্থায়ী হয়। হরিচাঁদ ঠাকুরকে আমি সম্মান করি, আপনারা যে অর্থে ব্যবহার করেন তেমন না। মুসলিম সম্প্রদায়ের শিক্ষার জন্য যেমন সৈয়দ আহমেদ শিক্ষার আন্দোলন শুরু ছিল মুসলিমদের জন্য, নাকি আলিগড় বিশ্ববিদ্যালয়, হরিচাঁদ ঠাকুর তেমনি এই অবহেলিত জনগোষ্ঠী, দারিদ্র জনগোষ্ঠীকে মুক্তি দেওয়ার জন্য শিক্ষার আলোর আন্দোলন শুরু করেছিলেন। এই মতুয়া সম্প্রদায় যেটা বলতে যাবো যান, সেখানে বরিশাল থেকে আরম্ভ করে মাদারীপুর, তারপরে এই বাংলাদেশ ছাড়েন, চিতলমারি, বাগেরহাট, খুলনা পার হয়ে যান, পশ্চিমবঙ্গের নবদ্বীপ, বনগাঁ থেকে আরম্ভ করে শিয়ালদা পর্যন্ত যতটি রেল স্টেশনের পড়বে তার পাশেই আছে এই সম্প্রদায়ের লোকরা। যেই কারণেই মোদি কিন্তু এসেছিল এই ঠাকুর বাড়িতে প্রণাম করে পশ্চিমবঙ্গে যারা মতুয়া হিসেবে বসবাস করে তাদেরকে ভোটের জন্য আকৃষ্ট করতে। জনপ্রতিনিধি তো হিন্দু মুসলমান বলে নাই, জনপ্রতিনিধি তো ওই অঞ্চলের সকল জনগণের প্রতিনিধি। আমাদের বিএনপি যদি 50টা বা 30টা আমাদের হিন্দু সম্প্রদায় থেকে মনোনয়ন দিতে পারত, তাহলে মনে হয় আমাদের ভাবতে চেয়ারম্যান সবচেয়ে খুশি হতে পারত। কারণ 50টা আসন দেওয়া মানে সেই 50টা আসন আমি নিশ্চিত হলাম তাদেরকে আনার জন্য। এমন নিশ্চয়তা জায়গাটা যদি আমরা পাইতাম তাহলে কিসের কৃপণতা? কারণ মুসলমানদের দল তো বিএনপি না, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল ধর্মের সম কি অধিকার নিয়ে, নো সংখ্যালঘু, নো সংখ্যাগুরু। As per constitution, each and everybody have a equal right. সেটাকে বেশ ধরে আমরা আত্মীয়তা করতে চাই, কিন্তু আত্মীয়তাটা বেশি দিন টিকে থাকে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কমপক্ষে 10টা হিন্দু সমাবেশ করছেন, কমপক্ষে। এটা আমি নিজে ছিলাম, ওনার সাথে ঘুরছি, দেখছি, ভালো আগ্রহ দিচ্ছি, কিন্তু কেন জানি কিছুক্ষণ পর আগ্রহের ভাটাটা কমে যায়। সেটা কি আমাদের দোষ না আপনাদের অনাগ্রহ কেন হয় সেটা আমরা বুঝতে পারি না। সেজন্য আমি বলবো আপনারা হিন্দু ধর্মের এই যে জাত, মানে উত্তম, মধ্যম, অধম, এই আই হেট ইট। মানুষ জন্মের জন্য দায়ী না, মানুষ কর্মের জায়গা দায়ী।
ভগবানের সৃষ্টি কোনো মানুষ ছোট না বড় না মধ্যম না, অথবা যাদেরকে আপনারা নিকৃষ্ট মনে করেন, যারা মনে করেন তারা নিকৃষ্ট মনের দিক থেকে, তারা ভগবানের মূল আদর্শটা তারা জানে না, বেদের সেই নিয়মগুলো জানে না, তারা অনুসরণ করে না। ইসলাম ধর্মে যেমন সকল সমান, সনাতন ধর্মাবলম্বী ভগবানের সৃষ্টি প্রত্যেকেই সমান, কেউ তার জন্মের জন্য দায়ী না, সে তার কর্মের জন্য দায়ী। তার কর্ম দিয়েই তার সম্মান অর্জন করতে হবে। ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে সে ব্রাহ্মণ হয় না যদি সে ব্রাহ্মত্ব অর্জন করতে ব্যর্থ হয়। তাই আজকে এটা ধর্মীয় সভা না, একটা মহামিলন পরিবর্তনের সাথে আপনারা একাত্মতা ঘোষণা করতে আসছেন, তার জন্য আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, যদি মনে করেন আমি আপনাদের সম্প্রদায়ের লোক, তার পক্ষ থেকেও আমি আন্তরিক অভিনন্দন জানাবো। আপনাদের পরিবর্তনের হাওয়ায় যদি মনের পরিবর্তন হয়ে থাকে, সেটাকে স্থায়ী করুন, সেটা যেন এখান থেকে বেরিয়ে গেলেই যেন আবার না হারিয়ে যায় মনের থেকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তমণ্ডলী, আমাদের আজকের এই প্রতিনিধি সভায় অর্থাৎ হিন্দু প্রতিনিধি সভায় এই পর্যায়ে বক্তব্য রাখবেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সম্মানিত সদস্য সচিব শ্রী 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 অশ্বিনী গোসাই সেবাশ্রমের সম্মানিত সভাপতি, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে সংগঠিত করবার জন্য যিনি দীর্ঘকাল ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আজকের এই আয়োজনের অন্যতম প্রধান সংগঠক আমাদের পরম শ্রদ্ধেয় নেতা কপিল কৃষ্ণ মণ্ডল মহাশয়। বক্তব্য রাখছেন কপিল কৃষ্ণ মণ্ডল মহাশয়। নমগুরু চন্দ্র নমতম বিমোচন, আমার চিত্ত গুহার অন্ধকার কর উদ্গীরণ। নম শূদ্র কুলদ ভাব, তুমি ভবাদি বান্ধব, তুমি জ্ঞানদাতা জগৎ পিতা, পতিতে কর পাবন। সকলের নম শূদ্র কুলপিতা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে স্মরণপূর্বক আজকের এই হিন্দু প্রতিনিধি সম্মেলনের উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত রয়েছেন বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন, মঠ মন্দির থেকে আগত প্রতিনিধিগণ, বিভিন্ন পেশাজীবী শ্রেণীর সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইয়েরা, জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত রয়েছেন আমার মায়েরা ও বোনেরা, সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। সম্মানিত সুধী, আজ একটি মহেন্দ্রক্ষণ। সারা বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে যখন দিক বিদিক হয়ে ছোটাছুটি করতেছিল, দেশের এই ক্রান্তি লগ্নে কি পরিস্থিতি হয়, সেই সঙ্গে হিন্দু সম্প্রদায় প্রচণ্ডভাবে বিচলিত ছিল। একটা সরকার, যে সরকার দীর্ঘ 17 বছর গণতন্ত্রহীনভাবে ভোট চুরি করে বাংলাদেশের 17টি বছর সকল মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করে দিয়ে জুলুম করে নির্যাতন করে ক্ষমতাকে দখল করে রেখেছিল, সেই সরকারের সমস্ত নেতাকর্মী একে একে জাতিকে বিপদে ফেলে দিয়ে, দেশকে বিপদের মুখে ফেলে দিয়ে, দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়ে পলায়নপর জাতি হিসেবে চিহ্নিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে কি করণীয়? হিন্দু মানে আওয়ামী লীগের ভোট ব্যাংক নয়। এতদিন শুধু আওয়ামী লীগ হিন্দুদেরকে ব্যবহার করেছে, বিনিময়ে কিছুই দেননি। কয়েকজন চাটুকার দালালকে মন্ত্রী এমপি বানিয়েছেন। যারা যে চাটুকার দালালরা মন্ত্রী এমপি হয়েছিলেন, সারা বাংলাদেশে যখন একের পর এক হিন্দু নির্যাতন হচ্ছিল, কোনোদিন তো সংসদে গিয়ে একটা কথা বলেনি হিন্দু সম্প্রদায়ের এই বেহাল দশা কেন, হিন্দু সম্প্রদায়ের এই নির্যাতন হচ্ছে কেন। বললে তাদের পদ চলে যেত, সংসদ সদস্য পদ হারাতে হতো, মন্ত্রিত্ব হারাতে হতো। সেই ভয়ে তারা কখনো মুখ খোলেননি। বিপদগ্রস্ত হয়েছি আমরা সাধারণ জনগণ।
বিপদগ্রস্ত হয়েছি আমরা সাধারণ মানুষ। আপনারা হয়তো জানেন, কথা বলবেন না, আপনারা হয়তো জানেন বাংলাদেশে 1,30,00,000-এরও অধিক হিন্দু ভোটার রয়েছে। এই হিন্দু সম্প্রদায়ের ভোটের মধ্যে 60% রয়েছে মতুয়া সম্প্রদায়ের ভোটার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদেরকে অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত করে রাখা হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমাদের ভাগ্য উন্নয়নের জন্য তেমন কোনো বিশেষ ভূমিকা কোনো সরকার গ্রহণ করেননি। আমরা 60%-এর অধিক ভোটার হওয়া সত্ত্বেও আমাদের সম্প্রদায় থেকে কোনো একজন প্রতিনিধি পার্লামেন্টে যেতে পারেননি। দক্ষিণ অঞ্চলে আমাদের মতুয়া সম্প্রদায়ের বিশেষ বিশেষ সম্প্রদায় হিসাবে খ্যাত সেই আসনগুলো শেখ পরিবারের প্রতিনিধিগণ তাদের আত্মীয় স্বজনগণদের দিয়ে দখল করে রেখেছিল। কখনো আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হয়নি। যদি উঁচু করে দাঁড়ানোর চিন্তাও কেউ করেছে, তাকে তাৎক্ষণিকভাবে চরম থেকে চরম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দেওয়া হয়েছে, আমাদের সকল অধিকারকে হরণ করা হয়েছে। আজ সকল হিন্দু সম্প্রদায় বুঝতে পেরেছে, তারা মন খুলে প্রাণ খুলে বাংলাদেশের সকল প্রতিনিধিগণ আজ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বানে সাড়া দিয়ে শুধুমাত্র ঢাকার এই কৃষিবিদ ইনস্টিটিউট নয়, সারা বাংলাদেশের প্রতিটি জেলায় দলে দলে যোগদান করে জাতীয়তাবাদী চেতনাকে শক্তি থেকে শক্তিশালী করে প্রমাণ করে দিচ্ছে হিন্দু সম্প্রদায় কারো ব্যক্তিগত ভোট ব্যাংক নয়। হিন্দু সম্প্রদায় যে কোনো দিকে মুভ করতে পারে। ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের চরম নির্যাতনের সরকার। আপনারা জানেন কুমিল্লা নানুয়া দিঘির পাড়ের কি বিধ্বংসী অবস্থা, রংপুরের কি বিধ্বংসী অবস্থা, ভোলাই কি অবস্থা, নড়াই লোহাগড়ায় শাহপাড়া পল্লী সহ একটি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, মোড়লগঞ্জে একটি গ্রাম জ্বালিয়ে বর্ষীভূত করা হয়েছে, টুঙ্গিপাড়াতে বাগিয়ারকুল নামে একটি গ্রামকে নিশ্চিহ্ন করে ভারতে পাঠিয়ে দিয়েছেন শেখ পরিবারের লোকজন। তাদের বাগান বাড়ি করার শখ জেগেছিল। হিন্দু সম্প্রদায়কে যেমন ব্যবহার করেছে, তেমনি তাদের পর নির্যাতন করে প্রমাণ করতে চেয়েছে অন্য কোনো দল মনে হয় এই নির্যাতন করে। নিজেরা নির্যাতন করে এই দোষ অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার জন্য সব সময় তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা বারবার বলেছিলাম, আপনারা শুধু দোষ দেন বিএনপি করেছে, জামাত করেছে। প্রমাণ করে দেখান যে বিএনপি বা জামাত বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি লুট করেছে, মন্দির ভাঙচুর করেছে। কোনো প্রমাণ দিতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। এবং তারা এতটা জঘন্য, হিন্দু সম্প্রদায়ের নির্যাতন করার জন্য ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফ পর্যন্ত তারা ব্যবহার করেছে। এই কোরআন শরীফ সকল মানুষের কাছে একটি পবিত্রতম ধর্মগ্রন্থ। কুমিল্লার মেয়র, আওয়ামী লীগ নেতাগণ সেই কোরআন শরীফকে ব্যবহার করে হিন্দু সম্প্রদায়কে দোষ চাপানো হয়েছে। এই কোরআন শরীফ পূজার মণ্ডপে হিন্দু সম্প্রদায় নিয়ে আসছে। এই মিথ্যা অজুহাতে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় একের পর এক হামলা, ভাঙচুর, লুটপাট, হত্যা, ধর্ষণ পর্যন্ত লিপ্ত রয়েছে। আজ সময় এসেছে এর বিচার চাইবার, আজ সময় এসেছে রুখে দেওয়ার। আমরা অবশ্যই আমাদের ভবিষ্যৎ যে সরকার আসবেন, আমরা মনে করছি দেশনায়ক বাংলাদেশের সেই জনগণের আশা ভরসা রাস্তার প্রতীক জনাব তারেক রহমান সাহেবই এই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ এবং আগামী নেতৃত্ব দেবেন বলে আমরা হিন্দু সম্প্রদায় এটা বিশ্বাস রাখছি। সে কারণে আজ আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে কতিপয় দাবি দেওয়া রেখে যাচ্ছি। আমাদের এই ক্রান্তি লগ্নে আপনি এখন আমাদের আশা ভরসার প্রতীক। আমরা যে মতুয়া সম্প্রদায় রয়েছি, এই সম্প্রদায়ের মন্দির প্রণাম করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিশেষ ভোট ব্যাংক হিসাবে কিন্তু আখ্যায়িত হয়েছিলেন। শুধুমাত্র তিনি ওড়াকান্দি ঠাকুর বাড়িতে একটি পূজা দিয়েছিলেন। সেই পূজার সুবাদে ভারতের পশ্চিমবাংলায় 16টি এমপি পদ তিনি দখল করতে পেরেছিলেন একটা পূজার কারণে। আমরাও চাই এই মতুয়া সম্প্রদায় আপনার ভোট ব্যাংক হোক, সে ধরনের কিছু প্রত্যাশা বা ঘোষণা আপনার কাছ থেকে আমরা আশা করব। আজ মতুয়া সম্প্রদায়ের পাশাপাশি
বহুজন ঐক্য সমাজ জোট গঠন করেছি। কেন বহুজন? সব সম্প্রদায়ের সম্মিলিত প্রয়াসই একটা জাতির ভাগ্য বদল করে দিতে পারে। আমাদের মানসিকতার বদলই আমাদের জাতিকে চেঞ্জ করে দিতে পারে। আমরা কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এই স্লোগান বাদ দিয়ে আমরা সবাই বাংলাদেশি, এই স্লোগানে আমাদের বিশ্বাস হতে হবে। এবং এই স্লোগানে আমরা সবাই বাংলাদেশি যদি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে অনুমতি দেন, আমরা গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা সহ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের সমাবেশ ঘটিয়ে একটি বৃহত্তর হিন্দু সমাবেশ করে দেখাই দিতে চাই যে বাংলার সমস্ত হিন্দু তথা মতুয়া সমাজ জাতীয়তাবাদীর পতাকা তলে আছে, তারেক রহমানকে সমর্থন করেছে, এই জাতীয়তাবাদী বিএনপির চেতনাকে বিশ্বাস করেছে, ধারণ করেছে, লালন করেছে। সংগ্রামী সুধী, আজ আমরা বলতে চাই 1990 সাল থেকে সংগঠিত হওয়া সকল হিন্দু নির্যাতনের দ্রুত ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন করতে হবে। এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি, আওয়ামী লীগের দখলে থাকা হিন্দুদের সকল অর্পিত সম্পত্তি, দেবত্বের সম্পত্তি তাদের যথা উপযুক্ত উত্তরসূরিদের কাছে প্রত্যাবর্তন করতে হবে অথবা ফেরত দিতে হবে। যে সম্পত্তিগুলো আওয়ামী লীগরা এতদিন দখল করে রেখেছে, সেই আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা সকল সম্পত্তি আমরা ফেরত চাই। এটা আমাদের জাতীয় অধিকার, নাগরিক অধিকার, কারণ আমরা এই দেশের ভূমিপুত্র, আমরা এই দেশ ত্যাগ করতে চাই না। 3 নম্বর দাবি, বাংলাদেশে দেখবেন বিভিন্ন সময় ফেসবুক, ইউটিউব বা নানান ধরনের গুজব ছড়িয়ে দিয়ে কোনো প্রকার প্রমাণ ছাড়াই হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে এক প্রকার গোষ্ঠী বা সম্প্রদায়। সেটাকে রুখে দেওয়ার জন্য বিশেষ আইন প্রণয়নের দাবি জানাচ্ছি, হিন্দু সুরক্ষা আইন। যদি আপনারা আমাদেরকে কাছে টেনে নেন, বুকে টেনে নেন, ভালোবাসেন, আপনারা আমাদের এই হিন্দু সুরক্ষার জন্য একটি আইন প্রণয়ন করবেন, যাতে আমরা আমাদের পর অত্যাচার নির্যাতন হলে তার সঠিক বিচার পেতে পারি। আরেকটা দাবি, যে কথা বলেছি, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আমাদের এই নিম্ন বর্ণের মানুষ হিসাবে যাদেরকে আখ্যায়িত করা হয়, সেই মতুয়া সম্প্রদায়ের কোনো প্রতিনিধি সংসদ সদস্য হতে পারেনি। সে কারণে আপনাদের মুখ থেকে আমরা জানতে চাই বা ঘোষণা পেতে চাই যে এই মতুয়া সম্প্রদায় আপনাদের সহযোদ্ধা হয়ে বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে। যারা যোগ্য থেকে যোগ্যতম আছে, যেসব স্থানে, যেসব সংসদীয় প্রান্তে, তাদেরকে সুযোগ করে দেবেন, এই আশাবাদ আপনার কাছে রাখছি। আরেকটা বিশেষ দাবি আগামী ভবিষ্যতের কাছে আমরা রেখে যাচ্ছি জনাব তারেক রহমান সাহেবের কাছে। আগামীর ভবিষ্যৎ আপনার কাছে আমাদের মতুয়া সম্প্রদায়ের বিশেষ দাবি। আমাদের প্রাণের স্পন্দনের জায়গা শ্রীধাম ওড়াকান্দি, আমাদের আরাধ্য দেবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, আমাদের আরাধ্য দেবতা গুরুচাঁদ ঠাকুর, আমাদের সেই পরম আরাধ্য দেবতা, আমাদের জগৎ পিতার জন্মবার্ষিকীতে একদিন ছুটি ঘোষণা করতে হবে। জয় জয় শান্তি হরি পৃথিবী আনন্দে হরির ধ্বনি বলো। মাননীয় ভবিষ্যৎ, আপনি দেখতে পেয়েছেন শুধুমাত্র একদিনের ছুটির কাঙাল আমরা। আমাদের চাহিদা কত সংক্ষেপ। আমরা অর্থ চাই না, বিত্ত চাই না, ধন চাই না, আমরা দেশের নিরাপত্তা চাই, শুধুমাত্র একটু সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। এটাই তো আপনার কাছে আমাদের সংক্ষিপ্ত প্রত্যাশা। আমরা বিশ্বাস করি আপনি সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন। আজ আমি আর বেশি কথা বলবো না, যেহেতু আমার অনেক বক্তা রয়েছে। আজ আমার মঞ্চে রয়েছে সারা বাংলাদেশের মতুয়াদের নয়নমণি, সারা বাংলাদেশের মতুয়াদের মাতা হিসাবে খ্যাত শ্রীমতী সুবর্ণা ডানি ঠাকুর। আমার যে বাকি অসম্পূর্ণ কথা রয়েছে, আমার মায়ের মুখ থেকে আমরা সেই কথাগুলো শুনে নেব। বাকি কথা আমি মায়ের পর অর্পণ করে রেখে গেলাম। সম্মানিত সুধী, আজ আপনারা যে কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের কাছে আমরা আয়োজক কমিটি থেকে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।
শুধুমাত্র আপনারা আয়োজক কমিটি এখানে থেমে থাকলে হবে না। বাংলাদেশের বিভিন্ন জেলায়, যেসব জেলায় মতো অধ্যুষিত জেলা রয়েছে, সেখানে গণসমাবেশ করার ব্যবস্থা করতে হবে। আজ আমরা প্রতিনিধি সমাবেশ করেছি, পরবর্তীতে হবে আমাদের গণসমাবেশ, যে সমাবেশে প্রতিটা সমাবেশে ন্যূনতম 50,000-এর অধিক মতুয়া সম্প্রদায় ডঙ্কা কাশি নিশান বাজিয়ে হরিণ নামে মাতোয়ারা হয়ে হরিধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে 10 দিক মাতিয়ে দিয়ে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলে তারা ছুটে আসবে বাংলাদেশ জাতীয়তাবাদীর পতাকা তলে। এই বিশ্বাস রেখে আজ আমি আমার হরিচাঁদ গুরুচাঁদের নামে ধ্বনি দিয়ে আমার বক্তব্য শেষ করব। হরিচাঁদ ঠাকুর কি, গুরুচাঁদ ঠাকুর কি, অশ্বিনী গোসাই কি, তারক পাগল কি, গোলক পাগল কি, গোপাল সাধু কি। জয় জয় শান্তি হরি প্রীতি প্রেমানন্দে হরির ধ্বনি বলো। জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলমন। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরিধ্বনি বলমন। জয় হরি বল, জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ। আজকের মতুয়া বহুজন সমাজৈক্য জোট আয়োজিত এই মিলনায়তনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি, ভার্চুয়াল মিটিংয়ে মহাসচিব এবং এই বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত শ্রদ্ধেয় এবং আত্মত্যাগী, নিজেদের জীবনকে বিপন্ন করে যারা আজকে এই দলকে এই পর্যন্ত নিয়ে এসেছে, উপস্থিত বাবা এবং মায়েরা এবং যত নেতৃকর্মী আছেন বিএনপির, সবাইকে আমার হৃদয়স্থল থেকে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। যে মানুষ কোটি আজকে আমাদের এই সামনের সারিতে বসে আছেন, একবার চিন্তা করে দেখুন কতটা আত্মত্যাগী না হলে এই পর্যন্ত দলকে এগিয়ে আনা সম্ভব হয় না। তাদের জীবন আমাদের জন্য একটি পাথেয় স্বরূপ। স্মরণকালের ইতিহাসে যত অত্যাচার আছে তারা সেটি সহ্য করেছেন। আজ বলতে চাই, আমার হরিচাঁদ গুরুচাঁদের জয়ধ্বনি দিকে দিকে ধ্বনিত হয়েছে। এর সাথে সাথে আমার গুরুচাঁদ ঠাকুর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের জন্য শুধু ঘরে বসে থাকা নয়, শিক্ষার উন্নয়নের জন্য সমস্ত ভক্তদেরকে আহ্বান জানিয়েছেন। যে কথা আমাদের দেবাশিস বিশ্বাস আমাদের ইতিহাস বলে গেছেন, আমি আর সেই কথা পুনরাবৃত্তি করতে চাই না। আমি বলতে চাই, আজকে যারা আমরা এই মতুয়া সম্প্রদায়, যারা আমরা সনাতনী, দেখেন আমরা কিভাবে একের পর এক আমাদের নিজেদেরকে প্রতিটি দলের কাছে উৎসর্গকৃত করেছি, কিন্তু বিনিময়ে আমরা কি পেয়েছি? সবার কাছে আমার এই প্রশ্ন থাকলো। এই প্রশ্ন আজকে বসা মঞ্চে উপবিষ্ট প্রথম সারির আত্মত্যাগী কর্মীগণের কাছে, যারা রাজনৈতিক সৈনিক এবং আমাদের মতুয়া গুরুচাঁদ সৈনিকেরা যারা আছেন, আমরা এই দুই সৈনিকরা একত্র হয়ে এই জাতীয়তাবাদী চেতনায় আমরা তাদের হাত ধরতে চাই এবং আমরা কাজ করতে চাই। আমরা বহুবার বহুজনের দরজায় আমাদের এই মনের আকুতি জানানোর প্রয়াস পেয়েছি, কিন্তু আমরা কখনো কোনো সুযোগ পাইনি। গুরুত্ব না পেলে দূরত্ব বাড়ে। আমরা সেই নির্যাতনের শিকার হয়েই মুখ বুজে সহ্য করতে করতে ৭১ সালের পর থেকে এই পর্যন্ত এসেছি। আমি একটু পূর্বের স্মৃতিচারণ করতে চাই। ৯৭-৯৮ সালে আমার সম্ভবত মনে পড়ে, তখন আমি আমাদের সম্মানিত তারেক রহমান সাহেবের সাথে বৈঠকে বসেছিলাম। আমাদের মমতাময়ী মাতা বেগম খালেদা জিয়ার সাথে আমার ৪১ মিনিট কথা বলার সুযোগ হয়েছিল।
সেই সময়কার সময় হতেই শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন এই বিএনপি জাতীয়তাবাদী দলের সমর্থন করে এসেছে এবং তাদের পাশে আমরা সবসময় থেকেছি এবং আছি, ভবিষ্যতেও থাকব। আমাদের একটাই দাবি, এই নির্যাতিত মানুষের অধিকার আদায় সুনিশ্চিত করার জন্য যতগুলো কর্মপদ্ধতি আছে, যতগুলো নীতি নির্ধারণী আছে, আপনারা আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সুনিশ্চিত করবেন, যাতে আমরা আপনাদের হাতকে আরো শক্তিশালী করতে পারি এবং আমাদের হৃদয়ের যত আশা আকাঙ্ক্ষা, আমাদের অধিকার আপনাদের কাছে জানাতে পারি। যতটুকু অধিকার পূরণের যত নীতি নির্ধারণী আছে সেটা আপনারা সুনিশ্চিত করবেন। আজ গুরুচাঁদ ঠাকুর যে আন্দোলনে তার সমস্ত জীবনটা দিয়ে গেছে, খাও বা না খাও সন্তান স্কুলে পাঠাও, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তো শিক্ষা জলে ভাস। সেই শিক্ষায় আজকে আমার মতুয়া সন্তানেরা স্ব স্থানে স্বমহিমায় আমি মনে করি যোগ্যতা সম্পন্ন হয়েছে। তারা অবশ্যই এই জাতির চেতনায় উদ্দীপ্ত হয়ে সমগ্র মানুষের সেবায় এগিয়ে আসার জন্য প্রস্তুত। আপনারা কি বলেন, প্রস্তুত আছেন তো? তাই আমি আর বেশি সময় নেব না, অনেক বক্তারা আছেন এরপরে কথা বলবেন। আমি একটু আমাদের 2-4টি দাবির কথা বলে যেতে চাই। আমরা গোপালগঞ্জের মানুষ হয়েও আজ পর্যন্ত সেই গোপালগঞ্জের প্রধানমন্ত্রীর একটু পদধূলি শ্রীধামের মাটিতে বহুবার আশা করেও পাইনি। আজকে আমি সেই মমতাময়ী মায়ের সুস্থতা কামনা করি বেগম খালেদা জিয়ার, যেন তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে চান। আজকে ভার্চুয়াল মিটিং এ যে মহান ব্যক্তিটি বসে আছেন, যে ত্যাগ তিতিক্ষা করে আজকে শত শত মাইল দূরে, যতই সুখে থাকুন না কেন, আজকে তার মন পড়ে রয়েছে এই বাংলাদেশের মাটিতে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমির চাইতে সুখকর আর এমন উপযুক্ত স্থান আর কোথাও হতে পারে না। আজকে তারেক জিয়ার মন কেঁদে আছে এই বাংলার মানুষের সাথে আলিঙ্গন করার জন্য। আমি আশা রাখি পরম করুণাময়ের কাছে তিনি অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের এই সনাতনী সম্প্রদায়ের সমস্ত দাবি দেওয়া সবকিছু তিনি পূরণ করবেন। এই স্বপ্ন নিয়ে এবং মঞ্চে উপবিষ্ট যে সমস্ত নেতারা আছেন তাদের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি এবং যারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা কষ্ট করে একবার আমাদের শ্রীধামের মাটিতে আছেন। আমাদের একটি মহাবারণী উৎসব হয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে। এই উৎসবটি উদযাপিত হয় যেখানে 30 থেকে 40 লক্ষ সনাতনী উপস্থিত হয়, কিন্তু আজ পর্যন্ত আমরা সরকারি কোনো সাহায্য সহযোগিতা সেখানে পাইনি। উল্টে বরঞ্চ আমাদের যত পুলিশ প্রশাসন আছে তাদেরকে ব্যক্তিগতভাবে তাদের তদারকি করতে হয়। তো যাই হোক, সেই 40 লক্ষ মতুয়া বা সনাতনীদের যাবতীয় সুবিধা, যেমন 2টি জনসমাগম হয়, একটি হলো টুঙ্গিতে মুসলমানদের ধর্মীয় যে অনুষ্ঠানটা হয় ইজতেমা, আর আমাদের বহু মানে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মানুষের সেখানে সংখ্যা এত বেশি হয় যে যেখানে তারা একটু বিভিন্ন রকম পানীয় জলের সুব্যবস্থা পর্যন্ত নেই। আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা যতটুকু পারি ততটুকুই তাদের জন্য করি। তো বিশ্বাস রাখি এই সরকার আসলে আমাদের এই মতুয়ারা শ্রীধামের সার্বিক উন্নয়নের সাথে সাথে এই মতুয়াদের সমস্ত দাবি দাওয়া পূরণ করতে ইচ্ছুক হবেন এবং সমর্থ হবেন। এবার যে কথা আমার ছেলে কপিল বলে গেছেন, একটা দিন আমরা ছুটি চাই আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তীতে। অনেক ভক্ত আছেন ছুটির জন্য সেদিন সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন না। আমি একবার নয় আবারও বলতে চাই, সেই দিনটাই আমাদের সেই ছুটি, আজকে থেকে নয়, সেই 92 সাল থেকেই আমরা বলে আসছি এই ছুটির জন্য। একবারও সেই সংসদে এই ছুটির কথা উত্থাপিত হয়নি। আমি দৃঢ় কণ্ঠে আমার সেই 75 লক্ষ মতুয়াদের সবার সামনে একত্রিত হয়ে আমরা এই সমস্ত নেতা নেত্রীদের সাথে আবারও অনুষ্ঠান করতে চাই। ঢাকার রাজপথ কম্পিত করে দেখিয়ে দিতে যাই হরিবোল ধ্বনিতে
এরা কিভাবে সেই বিএনপি জাতীয়তাবাদের সাথে একাত্মিত্ব ঘোষণা করতে পারে? শ্রীরামের মাটিতে আপনারা আসেন, আমাদের দুঃখ দুর্দশা নিজেরা নিজেদের মতো করে দেখে যান এবং আমাদের সেই আশা স্বপ্ন আপনারা পূরণ করবেন। আপনাদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি। জয় হোক মানবতাবাদী জাতীয়তাবাদী দল, জয় হোক মতুয়াদের, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার শ্রদ্ধেয় মতুয়া মাতা শ্রী সুবর্ণ রানী ঠাকুরকে তার এই সুন্দর সাবলীল বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু সংস্কার সমিতির স্যার। উনি তো বলেছিলেন যে উনি আগে দেন, আপনি পরে দেন স্যার। উনি আগে দিক স্যার। সংস্কার সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি এবং সারা বাংলাদেশের হিন্দুদের দানবীর হিসাবে খ্যাত শ্রী সোমনাথ দে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিতে শরণ্য স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। মথুরা বহুজন সমাজ ঐক্য জোট কর্তৃক আজকের আয়োজিত এই সভার সম্মানিত প্রধান অতিথি, দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট বিএনপির বিপ্লবী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আমাদের বহুজন সমাজের সম্মানিত নেতৃবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে সকলকে সশ্রদ্ধ প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি আমার আলোচনায় একটু ভিন্ন মতে আলোচনা করতে চাই, কারণ এখানে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, রাজনীতির জটিল সমীকরণগুলো বিপ্লবী মহাসচিব বলবেন। আমি আমার ধর্মের আলোকে দুই একটি কথা বলতে চাই। আমি প্রথমেই স্মরণ করছি ৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সে সকল বীর শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। ৭১-এর রণাঙ্গনে যে সকল মায়েরা তাদের সম্ভ্রম হারিয়ে আত্মত্যাগের মাধ্যমে নিজের জীবন বিসন্ন করেছেন সে সকল বীরাঙ্গনা মায়েদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বীর মুক্তিযোদ্ধা যিনি স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমানের শহীদ জিয়াউর রহমানকে সহ সকল শহীদদের এবং ২৪-এ যারা গণতন্ত্রের জন্য শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা জানেন আমরা সনাতন ধর্মীয় মানুষ, আমরা জানি ৪টি যুগ আমাদের মধ্যে বহমান, সত্য, তেতা, দাপর, কলি, এটা আমরা সকলেই জানি। আমরা সত্য যুগের কথা বলছি না, তেতা যুগের কথা বলছি। আমি এই তেতা যুগের মানুষকে উদ্ধার করার জন্য ভগবান শ্রী রামচন্দ্র রাজা দশরথের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তিনি রাজ রক্ত বহমান থাকা পরেও যৌবনে তার পারিবারিক কুটিল ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি কিন্তু তার আপন ভ্রাতা এবং সহধর্মিণীকে নিয়ে দীর্ঘ 14টি বছর বনবাসে কাটিয়েছিলেন। পরবর্তীতে দেখেছি তাই তিনি ভীষণ একটি যুদ্ধে অবতীর্ণ হয়ে জয় করে তিনি রাজপ্রাসাদে ফিরে এসেছিলেন এবং রাজকার্য পরিচালনা করেছেন এবং দীর্ঘ সহস্র বছর তিনি রাজকার্য চালিয়ে গেছেন। আমরা দাপর যুগে কি দেখি, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তেমনি ভাবে সেই যুগের মানুষকে উদ্ধার করার জন্য তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার জীবনে আরো ভয়াবহ ছিল। দেখেছি আমরা তিনি শৈশবে জন্মগ্রহণ করা মাত্রই নিজের মাতৃভূমি মথুরাকে থেকে চলে গিয়ে তাকে বৃন্দাবন কাটাতে হয়েছিল দীর্ঘ 14 বছর। পরবর্তীতে দেখেছি তিনি ফিরে এসে সেই মহাময়ী কংসকে বধ করে তার মা এবং বাবাকে উদ্ধার করে তিনি রাজপাট ফিরিয়ে দিয়ে দীর্ঘ
10 সহস্র বছর তিনি রাজকার্য পরিচালনা করেছিলেন। আমরা পঞ্চ পাণ্ডবকে দেখেছি দীর্ঘ 14 বছর পারিবারিক ষড়যন্ত্রের শিকার হয়ে তারাও বনে জঙ্গলে কাটিয়েছেন, বনবাসে কাটিয়েছেন। আমি আজকে যাকে নিয়ে কথা বলছি, আমি তাকে খুশি করার জন্য কোনো কথা বলছি না। আমি আমার মনের প্রেরণা থেকে, আমি নিজের শুভ বুদ্ধি থেকে যেটা উপলব্ধি করছি সেই কথাটিই বলছি। এই কলিতে দেখেছি এই যে তারেক রহমান, তার পিতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, রাজ রক্ত কিন্তু তার শরীরে বহমান। তার মা তিনবারের সফল প্রধানমন্ত্রী, সুতরাং তার যে রাজ রক্ত তার শরীরে বহমান সেটা আমরা সকলেই জানি। কিন্তু তারও কিন্তু যৌবনে ষড়যন্ত্রের শিকার হয়ে যে কোনোভাবেই হোক তাকেও কিন্তু বনবাসে যেতে হয়েছে। তার সহধর্মিণী, তার আপন ভ্রাতাকে সাথে নিয়ে তিনি বনবাসে গিয়েছেন। আপনারা বলবেন তিনি তো লন্ডনে রয়েছেন, আমি বলবো সেটা ঠিক নয়। নিজের মাতৃভূমি ছেড়ে যেখানেই থাকেন না কেন সেটা বনবাসেরই নামান্তর মাত্র। দীর্ঘ 16 বছর তিনি তার নিজের মাকে মা বলে ডাকতে পারেননি। আমি নিশ্চিত করে বলতে পারি দীর্ঘ 16 বছরে তিনি এক রাতের জন্য নিশ্চিতে ঘুমাতে পারেননি। গভীর রাতে যখন তার ঘুম ভেঙেছে, মা মা বলে তিনি চিৎকার করেছেন। তার সেই বোভা কান্না হয়তো আমরা শুনতে পারিনি, কিন্তু তার চোখের জলে নিজেকে পরিশুদ্ধ করেছেন। তাই যদি আপনারা লক্ষ্য করে দেখবেন, জনাব তারেক রহমানের চেহারা দেখবেন কি জ্যোতির্ময় জ্যোতিতে তার চেহারায় উদ্ভাসিত, তার কপালে কিন্তু রাজ তিলক জল জল করে জ্বলছে। আমি বিশ্বাস করি পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রকে ভেদ করে, পৃথিবীর সকল শক্তিকে ভেদ করে তিনি মাতৃভূমিতে আবার ফিরে আসবেন। কিন্তু মাতৃভূমিতে ফিরে এসেই কি তিনি রাজকার্য পরিচালনা করতে পারবেন? কিন্তু সেটা নয়, কিন্তু তাকেও যুদ্ধে অবতীর্ণ হতে হবে। কারণ রামচন্দ্র যুদ্ধ করেছিলেন, শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছিলেন, পঞ্চ পাণ্ডব যুদ্ধ করেই কিন্তু রাজকার্য অধিকার করেছিলেন। তারেক রহমানেও যুদ্ধকে অবতীর্ণ হতে হবে। তবে সে যুদ্ধ কেমন? সে যুদ্ধ কিন্তু তীর ধনুকের যুদ্ধ নয়, সে যুদ্ধ কোনো মারণ অস্ত্রের যুদ্ধ নয়, সে যুদ্ধ ভোটের যুদ্ধ। আর সেই যুদ্ধে অবতীর্ণ যখন তিনি হবেন, আমরা যারা সনাতন ধর্মী লোক, যেমন রামচন্দ্রের বানর সেনা ছিল, শ্রীকৃষ্ণের অক্ষয়িণী সেনা ছিল, আমরা সনাতন ধর্মের এই যারা রয়েছে 2 কোটি মানুষ, আমরা তার অক্ষয়িণী সেনা। তবে আমরা সেই অক্ষয়িণী সেনা তারেক রহমানের পক্ষে কিভাবে যুদ্ধ করব সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমরা হাত পাততে জানি না। প্রতিটা মানুষই কিন্তু গভীরভাবে তার সংসার পরিচালনার জন্য প্রতিদিন তাকে কর্মব্যস্ত থাকতে হয়। আমরা আপনাদের সেই কর্মব্যস্ত সময়টিকে কেড়ে নিতে চাই না। আপনারা সারাদিনের পরিশ্রমের পর যখন আপনারা ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসেন, সন্ধ্যাবেলায় কি করেন আপনারা কোনো চায়ের দোকানে অথবা টিভি স্টলে যেয়ে গল্প এবং আড্ডা দিয়ে 2-3 ঘন্টা সময় কাটিয়ে দেন। আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সেই অবসর 3 ঘন্টা বা 4 ঘন্টা সময়কে তারেক রহমানের পক্ষে আমরা ভিক্ষা চাইব। আমরা আপনাদেরকে বলবো এই অযথা সময় আপনারা আজ থেকে পরিহার করুন। আপনারা প্রত্যেকটি মানুষ দৃঢ় সংকল্পে উদ্বুদ্ধ হন যে আমি প্রতিদিন 10টি মানুষের কাছে যাব, 5টি মানুষের কাছে যাব। আমরা যে তাদেরকে বুঝাবার চেষ্টা করব তারেক রহমানের এই যে আত্মত্যাগ, এই যে দীর্ঘদিনে তার কষ্ট বেদনা, এইটা আমরা তাকে বুঝাবো, মানুষকে বুঝাবার চেষ্টা করব। আমরা তাদের কাছে বলবো যে তারেক রহমান ফিরে এসেছেন। আমরা যদি সুখে সমৃদ্ধিতে এই দেশে বসবাস করতে চাই, অন্ততপক্ষে একটি ভোট আমাদেরকে ভিক্ষা দিন। ভিক্ষা চাইতে কিন্তু কোনো লজ্জা নেই। ভিক্ষা করেছিলেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, আমার চৈতন্য মহাপ্রভু, আমার শ্রীকৃষ্ণ, আমার ধর্ম আমাকে শিখেছে ভিক্ষাবৃত্তি করতে। ভিক্ষাবৃত্তি মানুষের কল্যাণে যদি আমরা করতে পারি, সেটা কিন্তু অপমানের নয়, সেটা লজ্জার নয়। আমরা এবং প্রতিদিন যদি 5টা থেকে 10টি মানুষের কাছে এই তারেক রহমানের কথা বলতে পারি, তিনি তার কিভাবে এই দেশ শাসন করবেন তার লিখিত দলিল কিন্তু ইতিমধ্যেই তিনি প্রকাশ করেছেন। আপনারা সকলেই জানেন 31 দফা তিনি দিয়েছেন। আমরা প্রতিটি মানুষের কাছে গিয়ে এই 31 দফার লিফলেটটি দিয়েই ক্ষান্ত হব না। এই প্রতিটি দফাকে তার পাশে বসে একটি একটি দফা পড়ে পড়ে তাকে বুঝাবার চেষ্টা করব। আমরা দেখেছি অনেক নেতৃবৃন্দ টিভিতে দেখি ওই 31 দফাটি দিয়েই আরেক দিকে হেঁটে যায়, এক হাত দিয়ে একটি মানুষ ধরে, অন্য হাতে এটা ফেলে দেয়। কিন্তু এই দফাটিকে যদি আমরা তাদেরকে পড়ে পড়ে বুঝাতে পারি যে আগামী দিনে তারেক রহমান আমাদের সুখ ও সমৃদ্ধির জন্য এই কথাগুলো লিখেছেন, এটা লিখিত দলিল। আপনারা যারা জানেন যে
কাঠা 2 কাঠা জমি যখন কেনেন, একটি দলিল আপনি গ্রহণ করেন, আর সেই দলিলটি বুকে নিয়ে আপনি নিশ্চিত হন যে আগামী দিনের এই সম্পদ আপনাদের। ঠিক তেমনি ভাবে তারেক রহমান যে লিখিত দলিল আপনাদের দিয়েছে, এই দলিলটি আপনি বুকে আঁকড়ে ধরে রাখুন, মানুষকে বুঝান কিভাবে আপনারা ভোটে চাইবেন। কথার মধ্যে বাধা দিলে কিন্তু হয়। আমি আপনাদের কাছে ডাকিনি তো। আমি আমার বক্তব্য শেষ করছি এই বলেই, কারণ এখানে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা খুব ক্ষুব্ধ দৃষ্টিতে আছেন। তাদের সামনে দাঁড়িয়ে এতটা সময় এতটা কথা বলা ধৃষ্টতা, আমি আমার অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পরিশেষে আমি দীর্ঘায়ু কামনা করছি। আমার অনেক কথা বলার ছিল। তারেক রহমানকে আমরা বিজয়ী করে